হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাইকে স্বাগত। তো আগের দিন আমি কি পড়িয়েছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কোনো একটা ধাতব মৌল বা কোনো একটা মৌল যে কি করবে, ইলেকট্রন তার বাইরের কক্ষে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সে বর্জন করে নেবে এবং অন্য আরেকটি মৌল সে কি করবে, ওই বর্জিত ইলেকট্রনগুলো নিজের মধ্যে গ্রহণ করে নেবে এবং এই গ্রহণ করে দুজন দুজনকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থিরতাড়িতিক বল দ্বারা আকর্ষণ করবে এবং যে বন্ধন তৈরি করবে দুজনের মধ্যে তাকে কি বলা হবে? আয়নিক বন্ধন বা আয়নীয় বন্ধন বলা হবে। এদের মধ্যে বৈশিষ্ট্যটা কি? এই যে বন্ধনটা তৈরি করে এরা কি করবে? কেলাস গঠন করবে। যে দুটো NaCl, যে আমি বলেছিলাম যে NaCl এর উদাহরণ দিলাম, NaCl কি করবে? Na+ এবং Cl- দুজনে যুক্ত হয়ে NaCl এর কেলাস গঠন করবে এবং এই কেলাসটা কি হবে বলছে, তোমাদের বইয়ে দেখবে লেখা আছে এইভাবে যে ত্রিমাত্রিক তলে ওরা একটা জালক আকারে ত্রিমাত্রিক তলে ওরা কি করবে দেখে নি, জালক আকারে বিন্যস্ত থাকবে। এবার কেলাস মানেটা কি আর ত্রিমাত্রিক তলটা কি, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো, কেলাস মানে তোমরা দেখেছো যে ফটকিরি দেখেছো বা তোমাদের নুনের স্ট্রাকচার দেখেছো, নুনটা হাতে নিলে দেখবে না নুনের স্ট্রাকচারগুলো ঠিক এরকম এরকম হয় না, লুডো চক্কার মতো হয় না? তো বলা হয় কি রকম এরকম যে এই কেলাসটা হয় কি, এই যে বিভিন্ন ধরনের NaCl এরা কি করে নিজেদের মধ্যে এরকম যুক্ত হয়ে বিভিন্ন জ্যামিতিক আকার ধারণ করে। জ্যামিতিক আকার বলতে এরা কখনো এরকম এরকম আকার ধারণ করতে পারে, কখনো এরা এরকম আকার ধারণ করতে পারে, কখনো এরা গোল আকার ধারণ করতে পারে, মানে বিভিন্ন জ্যামিতিক আকার ধারণ করতে পারে। এই কেলাসগুলো যে গঠন হয়, কেলাস মানে হচ্ছে ওই যে দুটো Na+ এবং Cl- যুক্ত হয়ে কি করছে, এই ধরনের জিনিস গঠন করছে এবং গঠন করে কি করছে, ওরা একটা কেলাস মানে ওই যে দেখেছো ফটকি টাইপের দেখেছো, ওই কেলাস গঠন করে এবং তাদের যে বিভিন্ন জ্যামিতিক আকার, এই যে বিভিন্ন ধরনের জ্যামিতিক আকার হতে পারে, কখনো ওরা হতে পারে ত্রিকোণ আকার হতে পারে, কখনো প্রিজম আকারের হতে পারে, এরকম হতে পারে, যে কোনো আকারের হতে পারে। তো ত্রিমাত্রিক তল মানে হচ্ছে 3D তল। এই যে দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ এবং এই যে পেনটা দেখতে পাচ্ছ, তুমি যদি এই পেনটা হাতে নিয়ে থাকো তাহলে এর কি হবে? ত্রিমাত্রিক তল মানে হচ্ছে এটা 3D ত্রিমাত্রিক তল। তোমরা 3D সিনেমার নাম শুনেছো 3D। তো তুমি যদি এই পেনটা হাতে নিয়ে তোমার নিজের কাছে যদি পেনটা রাখো তাহলে তুমি পেনটার মধ্যে কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই দেখতে পাচ্ছ কি না, এবং হাত দিলে একে উপলব্ধি করতে পারছো। তো নর্মালি দেখতে পাওয়ার উপর নির্ভর করছে। তো তুমি এখানে বুঝতে পারছো এটা রয়েছে, হাইট রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ। কিন্তু তুমি আমাকে মোবাইলে দেখতে পাচ্ছ, কিন্তু আমাকে যেটা তুমি দেখতে পাচ্ছ মোবাইলে, কিন্তু ওটা হচ্ছে 2D, মানে আমাকে কি দৈর্ঘ্য এবং প্রস্থতে দেখতে পাচ্ছ, আমার কি কোনো উচ্চতা দেখতে পাচ্ছ? উচ্চতা দেখতে পাচ্ছ না। মানে যেটা বলছি সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমার বক্তব্য হচ্ছে, তুমি আমার কাছে যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটা যদি তোমার কাছে থাকে, তোমার কাছে থাকলে কি হবে, ওই পেনটা তুমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই তুমি দেখতে পাচ্ছ। কিন্তু আমার কাছে আছে, তুমি এবং আমাকে মোবাইলে দেখছো, মোবাইলের স্ক্রিনে দেখছো, এবং মোবাইলের স্ক্রিনে তুমি যদি এরকম হাত দাও, হাত দিলে কি তুমি আমার উচ্চতাটা বুঝতে পারবে না, কিন্তু মোবাইলের স্ক্রিনে আমার দৈর্ঘ্য, প্রস্থটা তুমি বুঝতে পারবে। তো এটাকে বলা হচ্ছে ত্রিমাত্রিক তল। মানে কেলাসগুলোকে যখন দেখবে ওটাকে বলা ত্রিমাত্রিক তলে ওরা ওইভাবে থাকে। ওকে, তো এই যে সোডিয়াম এবং ক্লোরিন, এই যে এই আয়নীয় যে মৌলগুলো রয়েছে, পরমাণুগুলো, এই পরমাণুগুলো রয়েছে, এই পরমাণুগুলো কি করে, নিজেদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে কি হয় বা স্থিরতাড়িতিক বলে কি হয়, এরা নিজেদিকে খুব জোরে, মানে যে প্লাস মাইনাস রয়েছে, তো এরা নিজেদিকে খুব জোরে টেনে নিজেদিকে ধরে রাখে। তার জন্য কি হয়, এদের মধ্যে আকর্ষণ বলটা এত বেশি হয়, তার জন্য এই কেলাসটা কঠিন হয়। নর্মাল টেম্পারেচারে, মানে নর্মাল উষ্ণতাতে, সাধারণ উষ্ণতাতে এরা কঠিন হয়। তাই বলা হয় যে আয়নীয় যে যৌগগুলো তৈরি হয়, আয়নীয় যৌগগুলো কঠিন কেলাস হয় এবং এই যৌগগুলো খুব কঠিন হয়। ওকে, এরপর দুয়ে কি বলা হয়, এদের বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে কি, তোমার বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে কি স্ফুটনাঙ্ক। বয়েলিং পয়েন্ট হচ্ছে স্ফুটনাঙ্ক এবং মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে তোমার গলনাঙ্ক।
এবার এই জিনিসটা বলি, স্ফুটনাঙ্ক মানে হচ্ছে যে টেম্পারেচার, তুমি একটা টেম্পারেচার দিচ্ছ, তুমি যখন জল ফোটাতে থাকো, জল কততে ফোটে 100°C, ওই 100°C যে টেম্পারেচার মানে যে পজিশনে ওই জলটা ফুটে বাষ্পতে পরিণত হচ্ছে, জলটা যখন একটা কি স্টেট, একটা অবস্থা, একটা পদার্থের অবস্থা হচ্ছে তরল অবস্থা, সেই তরল থেকে যখন সে বাষ্পে পরিণত হওয়া শুরু হচ্ছে, সেই যে পয়েন্টটাকে কি বলা হয়, স্ফুটনাঙ্ক বলা হয়। তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক মানে এটা কি, যখন এটা বরফ নিয়েছো, বরফ একটা টেম্পারেচার, বরফ এমনিতে বরফ হয়ে রয়েছে কঠিন, সে কঠিন থেকে যখন সে যে অবস্থাতে সে তরল হওয়া শুরু হয়েছে, ঠিক সেই পয়েন্টটাকে বলা হয় কি, গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। বুঝতে পেরেছো? তো এই যে কেলাসটা গঠন হচ্ছে, এই কেলাসের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক অনেক বেশি হয়। তার কারণটা কি, যেহেতু এই প্লাস এবং মাইনাস নিজেদিকে খুব স্ট্রং বন্ডিং করে রাখছে, নিজেদিকে খুব দৃঢ়ভাবে ধরে রেখেছে, যার জন্য কি হচ্ছে, এদেরকে আলাদা করতে হলে তোমাকে বেশি পরিমাণ কি করছে, শক্তি দিতে হবে বা বেশি এনার্জি দিতে হবে, বা তোমাকে তাপ দিতে হবে, তাপ মানেও একটা এনার্জি দিলে কি হবে, তখন এরা সেপারেট হয়ে যাবে। ঠিক আছে? তার জন্য কি হয়, এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক অনেক বেশি হয়। তাহলে বৈশিষ্ট্য বুঝতে পারলে, আয়নীয় যৌগের বৈশিষ্ট্য হচ্ছে এটা। এরপর তো এদের মধ্যে কি এবারে বলা হয় যে এদের মধ্যে কি অণুর অস্তিত্ব রয়েছে, যে NaCl যে গঠন করলো এই কেলাসের মধ্যে কি অণু হিসেবে রয়েছে না, এরা অণু হিসেবে থাকে না, এরা কি হিসেবে থাকে, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস হিসেবে থাকে। তার কারণটা কি, সোডিয়ামের একটা ইলেকট্রন অলরেডি আমি ক্লোরিনকে দিয়ে দিয়েছি, তো সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস হিসেবে থেকে থাকে। ওকে, এই জিনিসটা বুঝতে পারলে। এরপরে যে এরা দাব্রতা মানে এরা কোথায় দ্রবীভূত হয়, আমি প্রথম যখন শুরু করেছিলাম ক্লাসটা এই দ্রবীভূত নিয়ে কথা বলেছিলাম। তো আমাদেরকে জানতে হবে যে যেহেতু এটা কি মানে আয়নীয় যৌগ মানে কি, একটা প্লাস, একটা ক্যাটায়ন থাকবে, একটা মাইনাস, একটা অ্যানায়ন থাকবে। বাংলায় লিখে নাও তোমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো কি হচ্ছে, দুজনকে আটকে রাখছে। ঠিক আছে? তো কখন এরা দ্রবীভূত হবে, এরা হবে কি পোলার দ্রবণ, ধ্রুবীয়, যেটাকে বলা হয় ধ্রুবীয় সলভেন্টে এরা কি হবে, দ্রবীভূত হবে। ধ্রুবীয় সলভেন্ট মানে কিরকম, ধরো জল রয়েছে H2O, তো H2O কে আমি এভাবে লিখতে পারি, অক্সিজেন একটা বন্ড, এখানে একটা বন্ড, এই বন্ডগুলো পরে বলবো এগুলো কি বন্ড। তো এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন কি হয়, পার্সিয়ালি মানে কিছুটা পজিটিভ চার্জ নেয় এবং অক্সিজেনটা নেগেটিভ চার্জ নেয়, এরা নিজেদের মধ্যে এইভাবে থাকে। অক্সিজেন কিছুটা এর তড়িৎ ঋণাত্মকতা, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেকটা বেশি হাইড্রোজেনের থেকে, তাই এরা কি হয়, এদের মধ্যে পোল তৈরি হয়। পোল যেমন তোমরা চুম্বকে দেখেছো দক্ষিণ মেরু উত্তর মেরু এবং দু মেরু আলাদা আলাদা, ঠিক সেরকম এখানে পোল তৈরি হয়, প্লাস পজিটিভ এবং নেগেটিভ পোল তৈরি হয়। এই যে পজিটিভ এবং নেগেটিভ পোল তৈরি হলো মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো, তখন কি হবে, যদি সোডিয়াম ক্লোরাইড থাকে, এই যে ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, জলের মধ্যে কি আছে, অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, আর একটা হাইড্রোজেন রয়েছে H2O। আমি এই জায়গাটা মুছছি, ভালো করে দেখাই তোমাদেরকে। সোডিয়াম প্লাস Na+, তখন কি হবে, অক্সিজেন এইভাবে ওদেরকে ঘিরে ধরবে। তার কারণটা কি বললাম, অক্সিজেনটা মধ্যে কি আছে, তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি, তাই অক্সিজেনের কিছুটা নেগেটিভ ভাব রয়েছে, পার্সিয়ালি, এখানে পার্সিয়ালি পজিটিভ, পার্সিয়ালি মানে কি, পুরোপুরি নেগেটিভ নয়, পুরোপুরি পজিটিভ নয়, মানে মাঝামাঝি। তাহলে এখানে পজিটিভ চার্জ রয়েছে, অক্সিজেনের নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে কি হবে, এই যে জলের যে অণুগুলো, এই অক্সিজেন অণুগুলো সোডিয়ামকে আকৃষ্ট করবে। তার মানে হচ্ছে কি, তোমাদের বইয়ে দেখবে যে সোডিয়াম অণুগুলো অক্সিজেন দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়, জল দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়। ঠিক অপর দিকে ক্লোরিনগুলো কিভাবে হয়, ক্লোরিনগুলো এইভাবে হয়,
বুঝতে পারছো? হাইড্রোজেন দ্বারা পরিবেষ্টিত হয়। ক্লোরিনের সামনে হাইড্রোজেনগুলো চলে আসে, কারণ কি হাইড্রোজেনটা কি কিছুটা পরিমাণ তড়িৎ ঋণাত্মকতা কম এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তাহলে এটা মাইনাস এগুলো প্লাস। তার জন্য কি হয় যে সোডিয়ামকে যখন জলে দ্রবীভূত করা হয়, দ্রবীভূত করার সময় কি হয় অক্সিজেনগুলো, এই জলের যে অক্সিজেন, এই অক্সিজেন পরমাণুগুলো কি সোডিয়ামের কাছাকাছি এসে পরিবেষ্টিত হয়ে যায়, ক্লোরিনের ক্ষেত্রে হাইড্রোজেনগুলো তার চারপাশে পরিবেষ্টিত করে। ঠিক আছে, এটা জলীয় দ্রবণের ক্ষেত্রে ঘটে, যখন তুমি জলে ডোবাবে, বা তুমি তরল যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে ডোবাও সেও একই জিনিস। তার কারণ কি এখানে হাইড্রোজেনটা কি পজিটিভ হয়, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনে কি হয় দুটো এর মধ্যে ইলেকট্রন পেয়ার রয়েছে, এর মধ্যে ইলেকট্রন জোড় রয়েছে, লোন পেয়ার বলে ওগুলোকে, ওই লোন পেয়ার দিয়ে এই সোডিয়ামটাকে আকৃষ্ট করে। হাইড্রোজেনটা অলরেডি তোমরা জানো যে ক্লোরিনটাকে আকৃষ্ট করবে, আর নাইট্রোজেনটা এদিকে সোডিয়ামটাকে পরিবেষ্টিত করে নেবে। ঠিক আছে, এবং এই জন্য কি হয় যে জলীয় দ্রবণে এই সোডিয়াম ক্লোরাইড অণু হিসেবে, মানে দুজন অণু হিসেবে এরা কি করবে, মুভমেন্ট করবে। যখন এরা কঠিন অবস্থাতে ছিল, কেলাস আকারে ছিল, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস দুজনকে কঠিন আকারে টেনে ধরে রেখেছিল, যার জন্য কি হচ্ছে এই যে প্লাস এবং মাইনাস এরা মুভ করতে পারছিল না, চলাচল করতে পারছিল না। যখন চলাচল করতে পারেনি, ঠিক সেই কারণে কঠিন অবস্থাতে নুন বা লবণ এটা কি করে, তড়িৎ পরিবহন করে না। ওকে, খুব সামান্য করে, খুব সামান্য, সেটা একবারে মিনিমাম। ঠিক আছে, কিন্তু যখন তুমি জলীয় দ্রবণে দিয়ে দিচ্ছ তখন কি হচ্ছে, এই সোডিয়াম এই ক্লোরিন দুটো আলাদা আলাদা হয়ে গেছে, জলের অণু দ্বারা পরিবেষ্টিত, এবং কি হচ্ছে এরা মুভ করছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত। তখনই কি হয়, তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহন কখন করে, যখন একটা ইলেকট্রন থাকতে পারে বা আয়ন। কারা করে তড়িৎ পরিবহন, কারা করে, একটা ইলেকট্রনও করতে পারে বা একটা আয়ন করতে পারে। তো এখানের মধ্যে কি আছে, এখানে আয়ন আছে, দেখো সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন রয়েছে। এই সোডিয়াম এবং ক্লোরিন আয়নটা কি হচ্ছে, মুভ করছে। মুভ করলে কি হবে, এরা তড়িৎ পরিবহন করতে পারবে। ওকে, তো এদের সলিবিলিটি তোমরা বুঝতে পারলে যে এরা পোলার ক্ষেত্রে দ্রবীভূত হয়। কিন্তু কি হয়, বেনজিন, বেনজিন মানে কি লিখে রাখো C6H6। ওকে, বেনজিন হলো যদি টলুইন বলে, টলুইন, টলুইন, C6H5CH3, C6H6 বেনজিন, টলুইন, বা CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, সি কার্বন সিএল, দেখো চারটা সিএল আছে তাই টেট্রাক্লোরাইড, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। এগুলো কি হয়, এগুলো হচ্ছে অর্গানিক সলভেন্ট। ঠিক আছে, অর্গানিক সলভেন্ট হওয়ার জন্য এই সলভেন্টের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস চার্জ হয় না। এই CCl এর ক্ষেত্রে, আমি সিএলটা আঁকছি দেখে নাও, এদের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ অতটা চার্জ হয় না। কেন হয় না, মানে এই জলের মতো কেন হয় না, এখানে দেখে তোমার কি মনে হচ্ছে যে কার্বন এবং ক্লোরিনটা একটা তড়িৎ ঋণাত্মক জিনিস রয়েছে, কার্বনটা কি কিছুটা তড়িৎ ধনাত্মকতা আছে, তাহলে এদের মধ্যে কেন থাকবে না স্যার? এদের মধ্যে থাকবে না তার কারণটা হচ্ছে কি, এই যে কার্বনটা একটা পজিটিভ বলেছি, পার্সিয়ালি পজিটিভ, এ কি করবে, ক্লোরিন নেগেটিভ, ও কি করবে, এই পজিটিভ যে চার্জটা হালকা রয়েছে ও কি ক্লোরিন কি করবে, নিজের দিকে টেনে নেবে। তাহলে এটা নিজের দিকে টেনে নিলাম, এভাবে দেখিয়ে দিলাম, এই পাশের ক্ষেত্রে এভাবে দেখিয়ে দিলাম, এই পাশের ক্ষেত্রে দেখিয়ে দিলাম, এই পাশের ক্ষেত্রে দেখিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, একজন উপরের দিকে টানছে, তিনজন নিচের দিকে টানছে, এবং কি হচ্ছে দুজন ক্যান্সেল হয়ে যাচ্ছে, যার জন্য এই যে CCl4 এটা কি হচ্ছে, পোলার নয়, নন পোলার হয়ে যাচ্ছে। পজিটিভ এবং নেগেটিভ এই যে দুদিক থেকে টানছে, এদের যে রেজাল্টেন্ট হচ্ছে, যখন তোমরা এইচএসে উঠবে, ভেক্টর পড়বে, তখন এটা তোমরা জানতে পারবে যে উপরের দিকে টানছে এবং নিচের দিকে টানছে, দুজনে ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিয়ে এরা কি হচ্ছে, নিস্তড়িত হয়ে যাচ্ছে। যার জন্য এই যে এই CCl4 এ কখনো NaCl মানে আয়নীয় যৌগ কখনো দ্রবীভূত হয় না। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এটা দ্রবীভূত হলো না। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি, হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলার ছিল, এই যে দেখো এই যে জল, এই যে সোডিয়াম সরি, ধরো এই যে সোডিয়াম আর ক্লোরিন, এটা মাইনাস এটা প্লাস, এদের মধ্যে H2টা ঢুকে যাচ্ছে। এই যে বলছিলাম H2টা পরিবেষ্টিত, এখানে Cl আছে, এখানে Na আছে। কেন এই দুজনকে আলাদা করে দেয়, তার কারণটা হচ্ছে জলের মধ্যে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে, ডাইইলেকট্রিক প্রপার্টি, যেটাকে বলা হয়
উচ্চ পরাধ্রুবক উচ্চ পরাধ্রুবক বৈশিষ্ট্য যেটা জলের মধ্যে রয়েছে, এবং জলের মধ্যে নিশ্চয়ই এর মধ্যে কোনো শত্রুতা রয়েছে, যে কি করে জল কি করে এদের মধ্যে ঢুকে দুজনের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে কমিয়ে দেয়, যার জন্য সোডিয়াম আলাদা এবং ক্লোরিন আলাদাভাবে ওই জলের মধ্যে অণুগুলো কি করে মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে থাকে। যখনই তুমি দুটো ইলেকট্রন, ধরো তুমি কি করলে, আমি জায়গাটা মুছছি, তড়িৎ পরিবহন কিরকম, ধরো এরকম একটা পাত্রের মধ্যে কি করলে তুমি জল রাখলে, এর মধ্যে নুন দিয়ে নুন গুলে দিলে, এখানে একটা তড়িৎদ্বার, এখানে একটা তড়িৎদ্বার মানে কি একটা লোহার কিছু দিয়ে দিলে, এখানে একটা লোহার কিছু দিলে, এবং এখানে কি করলে একটা ব্যাটারি লাগিয়ে দিলে, একটা পোল লাগালে, এখান থেকে একটা গিয়ে কি করলে এই একটা লাইট লাগালে, দেখবে তার মানে এটা কি ডাইরেক্ট এই পোলটা লাইটের সঙ্গে এক প্রান্ত লেগে আছে, এটা একটা ছোট্ট টুনি বাল্ব, আর আরেকটা প্রান্ত ব্যাটারির সঙ্গে লেগে আছে। দেখবে যখন এই দুটো প্রান্ত একসঙ্গে লাগানো হবে এবং ব্যাটারিটা জুড়ে দেওয়া হবে, এই লাইটটা তখন জ্বলবে। তার কারণ কি, এইখানে যে Na প্লাস এবং Cl মাইনাস এগুলো কি হবে, প্লাসটা কি হবে নেগেটিভ, এটা যদি নেগেটিভ তড়িৎদ্বার হয়, এটা যদি নেগেটিভ হয়, আর এটা যদি পজিটিভ হয়, সোডিয়াম প্লাস নেগেটিভে যাবে, এটা পজিটিভ তড়িৎদ্বার, ক্লোরিন মাইনাসগুলো এদিকে চলে যাবে। তখন কি হবে, ইলেকট্রন যদি মাইনাস থেকে ইলেকট্রন এদিকে ফ্লো করবে, ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তার উল্টো দিকে কারেন্ট ফ্লো করবে। এ কথা যেন তোমরা মাথায় থাকে, ঠিক আছে? এইভাবে তোমরা পরীক্ষা ঘরেও করে দেখতে পারো। ছোট্ট একটা ব্যাটারি নিয়ে নুন জলে ডুবিয়ে একটা প্রান্ত ব্যাটারির সঙ্গে, আরেকটা প্রান্ত টুনি বাল্বের সঙ্গে, আর টুনি বাল্বের আরেকটা প্রান্ত ব্যাটারির সঙ্গে দিয়ে দেখবে, যখনই ব্যাটারি কানেক্ট করবে তখন দেখবে বাল্বটা জ্বলছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর হচ্ছে কি তড়িৎ পরিবাহিতা বললাম। তড়িৎ পরিবাহিতা শুধুমাত্র জলীয় দ্রবণ, এটা হচ্ছে জলের সঙ্গে যুক্ত হলে তাকে বলা হয় কি জলীয় দ্রবণ। এছাড়া এই সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি গলিয়ে নাও, মোল্টেন স্টেট নাও, মানে গলিয়ে নাও, যদি গলন মানে তুমি যদি ওকে উষ্ণতা দাও, তাহলে কি করবে, ও গলে যাবে, যেমন লোহা গলে যায়, ঠিক সেরকম নুনটাও গলে যাবে। ওই গলীয় অবস্থাতে মোল্টেন স্টেট বা জলীয় দ্রবণ অ্যাকুয়াস স্টেটে এরা কি করে তড়িৎ পরিবহন করে। তার কারণ কি, কারণ হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ যে পোলগুলো রয়েছে, আয়নগুলো রয়েছে, এই আয়নগুলো মুভ করে। কিন্তু যখন কঠিন কেলাস আকারে থাকে তখন এরা কিন্তু মুভ করতে পারে না। তার কারণ হচ্ছে কি, দুটো পজিটিভ এবং নেগেটিভ এরা কি হয়, নিজেদিকে কঠিন একটা ইলেকট্রোস্ট্যাটিক স্থির তাড়িতিক বল দ্বারা নিজেদিকে আকৃষ্ট করে রাখে, এবং যার জন্য কি হয়, এরা তড়িৎ পরিবহন করে না। এরপর হচ্ছে কি, যে জলীয় দ্রবণ এবং গলীয় অবস্থাতে মোল্টেন স্টেটে, মোল্টেন MOLTEN মোল্টেন স্টেট মানে গলীয় অবস্থাতে, এই দুটো স্টেটে কি হয়, এরা বিক্রিয়া খুব দ্রুত হারে করে। তার কারণটা কি, কারণটা হচ্ছে এরা মুভ করছে। তুমি দেখো, তুমি যদি ছুটাছুটি করো, এরা ছুটাছুটি করছে, তার মানে কি হচ্ছে, তোমার ঘাম বেশি করে ঝরবে, তার মানে একটা বিক্রিয়া হচ্ছে। যদি তুমি চুপচাপ বসে থাকো কোথাও, চুপচাপ বসে থাকলে কি তোমার গা দিয়ে ঘাম বেরোবে না, তার মানে তোমার বিক্রিয়া হচ্ছে না। তাই জন্য বলা হয় যে জলীয় দ্রবণ বা গলীয় অবস্থাতে এরা এদের বিক্রিয়ার হার আরো বেড়ে যায়। বুঝতে পেরেছ? এটা গেল তড়িৎ পরিবাহিতা, এগুলো গেল। এরপরে আসে কি সমবয়বতা, মানে আইসোমারিজম। সমবয়বতা জিনিসটা কি, এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে আইনীয় যে যৌগগুলো এরা সমবয়তা ধর্ম দেখায় না, মানে একই রকম ধর্ম দেখায় না, এদের স্ট্রাকচার একই হলো, এদের ধর্মটা আলাদা হয়ে যায়। তো কি হচ্ছে এদের, তার কারণটা কি এখানে বলা হয়েছে, তোমাদের বইয়ে লেখা থাকবে, দেখবে এদের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। অভিমুখ মানে কি, এই যে দেখিয়েছিলাম, এই যে ক্লোরিন মাইনাসের সঙ্গে দেখো জলগুলো কিভাবে, এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, সোডিয়ামকে কি করে, সোডিয়াম যখন এই ক্লাসে থাকে, সোডিয়াম প্লাসকে 6টা ক্লোরিন এভাবে আটকে রাখে, বা ক্লোরিন মাইনাসকে কি হয়, সোডিয়াম প্লাস 6টা সোডিয়াম প্লাস ঘিরে রাখে। তাহলে কি হচ্ছে, এদের কোনো অভিমুখ কি আছে, এরা কোন দিক দিয়ে আকর্ষণ করছে, 1 2 3 3 3 6, এরা কোন দিক দিয়ে আকর্ষণ করছে তুমি কি বলতে পারবে? এরা বলতে পারবে না, কারণ কোনো অভিমুখ নেই, যে কোনো দিক থেকে এরা নিজে মানে টানতে পারে। তো এই জন্য এদের কোনো অভিমুখ হয় না। ঠিক আছে, এই জন্য এরা কি করে, সমবয়বতা আইসোমারিজম ধর্ম দেখায় না, মানে এদের আণবিক সংকেত আইনীয় যৌগের কোনো অস্তিত্ব থাকে না। এই কথাটা মাথায় ঢুকলো? এরপরে যে জিনিসটা আসি সেটা হচ্ছে কি আইসোমরফিজম।
মরফিজম বা সমাকৃতিত্ব। সমাকৃতিত্ব এই ধর্মটা কি বলতে যাচ্ছে যে যদি দুটো কেলাস মানে বিভিন্ন ধরনের কেলাস হয়, এই কেলাসগুলো যখন গঠন হয়, আমি তোকে দেখিয়েছিলাম যে কেলাসের গঠন কিরকম, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, পারে তো বিভিন্ন ধরনের আকার হতে পারে, জ্যামিতিক আকার। তো দুটো কেলাস, দু ধরনের কেলাসের আকৃতি একই রকম জ্যামিতিক আকার হতে পারে। যদি একই রকম জ্যামিতিক আকার ধারণ করে, তাই সেই দুটো আলাদা ধরনের যে কেলাস আয়নীয় যৌগ, সেই আয়নীয় যৌগগুলোকে বলা হয় সমাকৃতি যৌগ বা সমাকৃতিত্ব। তো এটা কিরকম, যে জিঙ্ক সালফেট ZnSO4 7H2O A FeSO4 7H2O, এই যে দুটো আয়নীয় যৌগ রয়েছে, এই দুটো আয়নীয় যৌগ সমাকৃতিত্ব ধর্ম দেখায়। আর একটা কথা বলে দিই, এই যে ZnSO4 এর সঙ্গে 7H2O যেটা রয়েছে, এই 7H2O যেটা রয়েছে সেটা তোমার ওদের গায়ে মানে ভিতরে কেলাসের ভিতরে, ধরো এটা যদি কেলাস হয়, আমি এই যে লিখে দিচ্ছি, এই যে দুটো ধরো কেলাস রয়েছে, এর ভিতরে জলটা এমনি রয়েছে, জলটা কিন্তু এদের সঙ্গে বিক্রিয়া করে নেই, জলটা কেলাস আকারের মধ্যে ঢুকে রয়েছে এবং এটাকে হালকা যদি তাপ দিয়ে দাও, তাপ দিলে এই জলটা কি হবে, বেরিয়ে যাবে। তখন কি হবে, ওই কেলাসের যে আকৃতি, সেই কেলাসের আকৃতি থাকবে না। তাহলে কি হলো, যে আয়নীয় যৌগ আইসোমরফিজম সমাকৃতিত্ব দেখায় কিন্তু সমাবয়বতা দেখায় না। ওকে, তার কারণ কি, ওদের ক্ষেত্রে হচ্ছে কি যে কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, যার জন্য দেখায় না। এর ক্ষেত্রে কি হচ্ছে যে একই ধরনের জ্যামিতিক স্ট্রাকচার দেখাতে পারে, তাই এদেরকে সমাকৃতিত্ব মানে স্ট্রাকচার, মানে কি বলবো ওটাকে, আমরা যেমন ঠাকুর দেখেছি, দুর্গা ঠাকুরের স্ট্রাকচার যেরকম বা লক্ষ্মী ঠাকুরের স্ট্রাকচার, এরকম দুজনের স্ট্রাকচার একই রকম হলে তখন তাদেরকে সমাকৃতিত্ব স্ট্রাকচার বলা হয়। ঠিক আছে, এরপর আমি বলে আসি বৈশিষ্ট্য গেল। এরপরে হচ্ছে কি, আগে আমি বলেছি যে চেনার উপায়টা কি, চেনার উপায়টা হচ্ছে কি যে একটা ধাতু হতে হবে, তোমরা জানো যে একটা ধাতু হতে হবে, আর একটু ওয়েট করো, একটা কি হতে হবে, একটা হতে হবে ধাতু, আর একটা কি হতে হবে, একটা অধাতু হতে হবে। ধাতুর মধ্যে কি থাকে, ধাতুর মধ্যে সর্ববহিস্থ কক্ষে কি থাকে, লাস্টের কক্ষে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে, যেটা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, যেটা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। ওকে, এর বাইরে কি থাকে, এর বাইরে একটা, দুটো বা তিনটে ধাতুর মধ্যে ইলেকট্রন থাকে। অধাতু, অধাতুর মধ্যে কি থাকে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। বাইরের কক্ষে কোনোটাতে চারটাও থাকতে পারে, কোনোটাতে পাঁচটাও থাকতে পারে, কোনোটাতে ছটাও থাকতে পারে, কোনোটাতে সাতটাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে, এই ধাতু অধাতুগুলো এরা কি করবে, এ বর্জন করবে। ধাতু সবসময় কি করবে, লুজ ইলেকট্রন করবে, মানে ছেড়ে দেবে। যখন ছেড়ে দেবে, যখন ইলেকট্রন ছেড়ে দেবে, আমি ধরি একটা ধাতু হচ্ছে, আমি NaCl লিখছি, Na লিখছি, এখান থেকে কি হচ্ছে, একটা ইলেকট্রন ও ছেড়ে দিচ্ছে, ছেড়ে কি করছে, Na+ তৈরি করছে, যেটাকে বলা হয় অক্সিডেশন। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, এই একটা ইলেকট্রন, এখানে দেখো প্লাস লিখে ইলেকট্রনটা লিখেছি, এখানে মাইনাস ছেড়ে দিয়েছি, প্লাস লিখেছি, তাই ক্লোরিন মাইনাস, এটাকে বলা হয় রিডাকশন। অক্সিডেশন মানে কি, অক্সিডেশন আমি লিখেছি, অক্সিডেশন ইজ ইকুয়াল টু ইজ লুজ অফ ইলেকট্রন, OIL কেন লিখেছি, অক্সিডেশন মানে জারণ, অক্সিডেশন মানে হচ্ছে কি যে লুজ অফ ইলেকট্রন, অক্সিডেশন ইজ লুজ অফ ইলেকট্রন মানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আর রিডাকশন মানে কি, রিডাকশন ইজ গেন অফ ইলেকট্রন, GAIN, গেন মানে অ্যাকসেপ্ট করছে, গেন মানে হচ্ছে বাড়িয়ে নেওয়া, কেউ দিচ্ছে তুমি বাড়ি গেন করে না, গেনার বলে না, সে গেন করে নিচ্ছে। তো এই যে আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয়, রিডাকশন এবং অক্সিডেশন একসঙ্গে ঘটে, তাই এই যৌগগুলোকে বলা হয় রেডক্স যৌগও বলা হয়, এরা রেডক্স যৌগও বলা হয়। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, এই যে দুটো যে ধাতু অধাতু মানে যে আয়নীয় যৌগ তৈরি হয়েছে, এই আয়নীয় যৌগের মধ্যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এই যে দুটো রয়েছে, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য, যে ডিফারেন্স অনেকটা বেশি হবে।
এই প্লাসের এবং মাইনাসের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হবে। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কত, একবারে কম। তা দুজনের মধ্যে কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স রয়েছে। কীরকম, ধরো সোডিয়াম ফ্লুরাইড, ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কি, ফ্লোরিনের অনেক বেশি, ক্লোরিনের অনেকটা কম। তাই কি হয়, সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ফ্লুরাইড এদের মধ্যে কে বেশি শক্তিশালী হয়, কে বেশি কেলাস কঠিন হয়, সোডিয়াম ফ্লুরাইডের। কারণ কি, ফ্লোরিন যেটা এবং ক্লোরিন যেটা রয়েছে তাদের মধ্যে যে টান রয়েছে সেই টানটা ফ্লোরিনের বেশি হয়। সোডিয়াম ফ্লুরাইডের ক্ষেত্রে সোডিয়াম এবং ফ্লোরিনের যে টানটা সেটা অনেকটা বেশি হয়। তার কারণটা কি, ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত, ফ্লোরিনের বাইরে ইলেকট্রন সংখ্যা এবং ফ্লোরিনের মধ্যে থাকে কটা, নটা মানে কি 2 8 মানে 2 7টা থাকে। তার মানে একটা, আমি এই জায়গাটা মুছছি তোমাদের এটা বুঝিয়ে দিই। এটা একটু হায়ার স্টাডিতে পড়বে, তোমরা এখানে পড়বে না, তবু তোমাদের আমি বলে দিই। তোমাদের হচ্ছে কি, ফ্লোরিন, সোডিয়াম ফ্লুরাইড, ফ্লুরাইডের মধ্যে এটা ধরো নিউক্লিয়াসের বাইরে কটা ইলেকট্রন রয়েছে, 2টো, আর বাইরে কক্ষে কটা আছে, 7টা। ঠিক আছে, 7টা ইলেকট্রন রইল। তার মানে হচ্ছে কি, এই নিউক্লিয়াস করে কি, ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে রাখার চেষ্টা করে, দুজনকে টেনে রাখে। তো দুজনকে টেনে রাখছে। এখানে কি হচ্ছে, একটা কক্ষপথ, এটা হচ্ছে 2টো কক্ষপথ। তার মধ্যে কি হচ্ছে, এই নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের ডিস্টেন্স কতটা, ধরো যদি আমি ধরে নিই এটা 10 কিলোমিটার ডিস্টেন্স। এবার আমি ক্লোরিন নিচ্ছি, ক্লোরিনের কত ইলেকট্রন, 17। তার মানে কি 2 8 2 10 প্লাস 7। তার মানে ক্লোরিনের যদি এটা নিউক্লিয়াস হয়, বাইরের কক্ষে কত, প্রথমে 2টা ইলেকট্রন থাকবে, করলাম। পরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন থাকবে, 3টে 4টা 5টা 6টা 7টা এবং 8টা। আর পরের কক্ষে কটা থাকবে, 7টা ইলেকট্রন। তুমি দেখো এই যে নিউক্লিয়াসটা কি, এই ইলেকট্রনগুলোকে কি বেশি জোরে টেনে রাখতে পারবে, কারণ এখান পর্যন্ত 2টো ইলেকট্রন পর্যন্ত 2টো কক্ষপথ হচ্ছে 10 কিলোমিটার, এটা আরো বেশি, আরো 5 কিলোমিটার ধরে নিলাম, তাহলে 15 কিলোমিটার। তাহলে কি হচ্ছে, ক্লোরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা অনেকটা কম হয় ফ্লোরিনের থেকে। তার কারণ হচ্ছে কি, ফ্লোরিন কি করে, একে একটু বেশি জোরে টেনে রাখে, তার জন্য। এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেকটা বেশি হয়। এবং ফ্লোরিন যখন সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যখন আয়নীয় কেলাস তৈরি করে, তখন এদের মধ্যে কি হয়, দুজনের টানটা আরো বেশি হয়, যার জন্য সোডিয়াম ফ্লোরাইডের কেলাসটা কি হয়, বেশি কঠিন হয় সোডিয়াম ক্লোরাইডের থেকে। মানে সোডিয়াম ফ্লোরাইডকে বেশি পরিমাণ এনার্জি বা তাপ দিলে তবেই তুমি ওটাকে ভাঙতে পারবে। পরে হচ্ছে কি, আয়নের যে চার্জ, এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ, সোডিয়াম প্লাস যে চার্জটা, এটা সব থেকে বড় হতে হবে, মানে এর আকার বড় হতে হবে, এবং ক্লোরিনের আকার ছোট হতে হবে। ঠিক আছে, এদের মধ্যে চেনার উপায় হচ্ছে এটা। আয়নের চার্জ, যদি আয়নের চার্জ যদি বেশি হয়, তখন কি হয়, কঠিন কেলাসের স্থায়িত্ব আরো বেড়ে যায়। যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ট্রাইক্লোরাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দেখো অ্যালুমিনিয়াম কি, অ্যালুমিনিয়াম +3 স্টেটে রয়েছে, ম্যাগনেসিয়ামের 2টো ইলেকট্রন ছাড়বে, আর এখানে কি হচ্ছে, এখানে 2টো ইলেকট্রন ছাড়বে। তারপরে কি, ধরো এখানে NaCl রয়েছে, NaCl এর কটা, একটা। যার যোজ্যতা যত বেশি হবে বা তার চার্জ যত বেশি হবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখানে চার্জ কত, +3, কারণ দেখো 3টে ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে। ম্যাগনেসিয়ামের কত চার্জ, +2, 2টো ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে। এখানে ম্যাগনেসিয়ামের চার্জ কত, +2, অক্সিজেনের এমনিতেই চার্জ হচ্ছে -2। তার জন্য এটা সোডিয়াম ক্লোরাইডের, সোডিয়ামে +1, ক্লোরিনের একটা। তাই যার যত চার্জ বেশি হবে, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, মানে চিহ্নটা এরকম চিহ্ন। এই হাতের এই দিকে যে থাকবে, এই হাতটার এইদিকে, সে হচ্ছে বড়, আর কোনোই দিকে যে থাকবে সে হচ্ছে ছোট। এই কথাটা সবসময় মাথায় রাখবে। যদি তোমাকে বলে যে ক্রমটা দেখাও, মানে বড় থেকে ছোট, তাহলে এ হচ্ছে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট। ঠিক আছে, তাহলে যার চার্জ সোডিয়াম, মানে পজিটিভের যে চার্জ যত বড় হবে, তত কি হবে, চার্জ যত বেশি হবে, দুজনের চার্জ, এরও 3, এরও +3, এরও -3, চার্জ যত বেশি হবে তত কেলাসের যে স্থায়িত্ব আরো বেড়ে যাবে।
ঠিক আছে, এরপরে যেটা আছে মেন পয়েন্ট তোমাদের পরীক্ষায় অবশ্যই লিখতে হবে, আয়নাইজেশন পোটেনশিয়াল। এর বাংলা নাম হচ্ছে কি আয়নীয় বিভব, এর বাংলা নাম হচ্ছে কি আয়নীয় বিভব। এটা যখন আমি পড়াবো মেটালজি তখন আমি ওখানে বলে দেবো আয়নীয় বিভব। আয়নীয় বিভবটা কি, আয়নাইন বিভব মানে হচ্ছে কি 1/, আয়নীয় বিভব কার উপর ডিপেন্ড করে, টেন্ডেন্সি অফ অ্যাকসেপ্ট ইলেকট্রন, টেন্ডেন্সি অফ লুজ ইলেকট্রন, মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা, ইলেকট্রন ছাড়ার প্রবণতা যত বেশি হবে আয়নাইজেশন পোটেনশিয়াল তত কম হবে। তাহলে কি হচ্ছে, ধাতুর ক্ষেত্রে, ধাতু আমি বলেছিলাম মেটাল যেটা পজিটিভ পার্ট হচ্ছে, ধাতুর ক্ষেত্রে আয়নাইজেশন পোটেনশিয়াল সব থেকে কম হয়। তার কারণ কি, এর ইলেকট্রন ছাড়ার প্রবণতা অনেক বেশি। তোমাকে বলেছিলাম না একটা দুটো তিনটে ইলেকট্রনই থাকে, সোডিয়ামের ক্ষেত্রে বললাম না যে একটা ধাতুর ক্ষেত্রে 1 2 3 তিনটে ইলেকট্রন, তাই এদের প্রবণতা অত বেশি হওয়ার জন্য কি হয়, আয়নীয় বিভব অনেক কম হয়। এই কথাটা মাথায় থাকলো। উল্টো দিকে যেটা অধাতু থাকছে, অধাতুর ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন নেগেটিভিটি ইলেকট্রন অ্যাফিনিটি, যেটাকে বলছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে কি, হাতের এটা একটু খারাপ হয়েছে বুঝে নাও। আসক্তি মানে কি, নেওয়ার ক্ষমতা, আসক্তি বাংলাতে এছাড়া আমার মনে হয় অ্যাফিনিটি মানে ওই ইলেকট্রনটাকে নেওয়ার যে প্রবণতা, সেই ইলেকট্রন নেওয়ার প্রবণতা যত বেশি থাকবে, ইলেকট্রন অ্যাফিনিটি ইএ, তার কার সঙ্গে হবে, অ্যাকসেপ্ট টু ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, ইলেকট্রন গ্রহণ ক্ষমতা। তাহলে কি হচ্ছে, অধাতুর ইলেকট্রন গ্রহণ ক্ষমতা অনেক বেশি হবে আর ধাতুর ইলেকট্রন ছাড়ার ক্ষমতা অনেক বেশি হবে। তাহলে কি হবে, এর আয়নীয় বিভব ধাতুর ক্ষেত্রে বেশি আর এর ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি অধাতুর ক্ষেত্রে বেশি। কথাটা মাথায় ঢুকলো? কেন বেশি, এটা 1/, ইলেকট্রন ছাড়া, এটা হচ্ছে ইজকাল টু ইলেকট্রন গ্রহণ। পরেরটা কি হচ্ছে, ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি মানেটা কি, ল্যাটিস মানে এই যে কেলাসটাকে বলছি এটাকে ল্যাটিস বলা হয়। এই ল্যাটিস এনার্জি মানে কি, এই যে সোডিয়াম গঠন করলো, এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এই যে প্লাস এবং মাইনাস এই দুটো রয়েছে, এই দুটো নিজের দিকে যে টেনে রেখেছে, যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা স্থির তাড়িতিক বল দ্বারা যেটা টেনে রেখেছে, এই যে বলটা, সেই বলটাকে বলা হয় ল্যাটিস এনার্জি বা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। এই ল্যাটিস এনার্জি মানে কি, এই যে কেলাস গঠন করছে, কেলাস, এই যে কেলাসের ত্রিমাত্রিক স্থলে জালিকাকার বিন্যস্তভাবে রয়েছে, সেই জিনিসটা কিভাবে রয়েছে, একটা এনার্জি, একটা টান রয়েছে, সেই টানটাকে যদি ভাঙতে হয় তাহলে একটা এনার্জি দিতে হবে তোমাকে, সেই এনার্জিটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। মানে ব্যাপারটা হচ্ছে কীরকম, তুমি একটা জিনিসকে তৈরি করার জন্য দুটো জিনিস একসঙ্গে আটকে আছে, যে এনার্জি সেটাকে ল্যাটিস এনার্জি বলছি, যদি ভাঙার জন্য ঠিক সমপরিমাণ এনার্জি দিই তবেই তো সে সেপারেট হবে, তো সেটাকেও আমরা কি বলছি, নেগেটিভ ল্যাটিস এনার্জি। তো জালক শক্তি মানে কোনো কেলাসের, আয়নীয় কেলাসের যদি জালক শক্তি যত বেশি হবে, মানে কি তার মধ্যে কি, তাহলে দুজনের মধ্যে টানটা আরও বেশি থাকছে, তো যত বেশি হবে কেলাস বা আয়নীয় যৌগ তত বেশি স্টেবল এবং কঠিন হবে। বুঝতে পারলে? তো এখন পর্যন্ত এত দূর পর্যন্তই থাকবে তোমাদের। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং কমেন্টে আমাকে লিখবে যে জিনিসটা তোমরা বুঝতে পারছো না সেই জিনিসটা আমাকে কমেন্টে লিখে জানাবে যে স্যার এই জায়গাগুলো আমরা বুঝতে পারিনি। তো যদি এই জিনিসটা বলো, আমি তোমাদেরকে পরবর্তীকালে আবার অন্য জায়গাতে ফেসবুক লাইভে এসে বা হোয়াটসঅ্যাপ লাইভে এসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তো তোমরা অবশ্যই এটা কি করবে, ভিডিওর দেখো নিচের দিকে একটা এরকম সাইন রয়েছে, এরকম তীর চিহ্ন একটা সাইন রয়েছে যেটাকে শেয়ার সাইন বলছে। তোমরা ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে বা তোমাদের ফেসবুক প্রোফাইলে এই ভিডিওগুলোকে শেয়ার করে, যাতে তোমার বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে পারে। ঠিক আছে, এর পরের দিন আসবে কি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন জিনিসটা কি সেটা আমি বলবো এবং আয়নীয় আরো সহজভাবে তোমাদেরকে এই জিনিসগুলো আমি বলার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং খুশিতে থেকো। ঠিক আছে, পরের দিন আসবে তোমাদের জৈব রসায়ন। জৈব রসায়নের প্রথম পার্টটা শুরু করবো, কার্বন দিয়ে যে পার্টটা সেই জিনিসটা শুরু করবো এবং খুবই ইন্টারেস্টিং, এবং ওখান থেকে তোমরা অনেক বেশি বেশি নম্বর পাবে। এই আয়নীয় এবং সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার মাধ্যমিকে 6 নম্বর পড়বে, 6 থেকে 8 নম্বর, কিন্তু জৈব যৌগ থেকে আরও বেশি পড়বে এবং খুবই সহজ, পড়লে আরও খুব সহজ মনে হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।